বর্তমানে বাংলাদেশে যে ধরনের অস্থিরতা চলছে, ঠিক এই সময়ে সেনাপ্রধানের এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে গতানুগতিক বক্তব্যের বাইরেও তিনি খুব শক্তভাবে বার্তা দিয়েছেন। বহু জায়গায় এখনো ওসি দে আর নট ফাংশনিং ওয়েল, এবং যদিও করে দু পাঁচজন লোক নিয়ে করছে। উনি যদি নিজে রাত 3টের সময় রাস্তায় টহলে বেরিয়ে যেত যে আমি যাচ্ছি, আমার 25 জন কর্মকর্তাকে নিয়ে আমি যাব, এটা উজ্জীবনী। আপনি তো কিছু করতে পারবেন না 30 জন 25 জন লোক নিয়ে, কিন্তু আপনি যে ইনসেন্টিভটা দিলেন, যে সাহস দিলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা তো এখন মাঠে আছেন, আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, জুডিশিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। এখন যদি আইন শৃঙ্খলা যখন নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য রেসপন্সিবিলিটি আপনারাও, এটা মিলিটারিকে দায়িত্ব নিতে হবে। বর্তমানে বাংলাদেশে যে ধরনের অস্থিরতা চলছে, ঠিক এই সময়ে সেনাপ্রধানের এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে গতানুগতিক বক্তব্যের বাইরেও তিনি খুব শক্তভাবে বার্তা দিয়েছেন এবং বিভিন্ন দলের প্রতি, বিভিন্ন মতবাদের প্রতি তিনি এক ধরনের মেসেজ দিতে চাচ্ছেন। আপনিও কি একমত? মোরাললেস আমি একমত। ইনি এই কথাটা বলেছেন ওয়াকারুজ্জামান সাহেব রাওয়া ক্লাবে। আমি রাওয়া ক্লাবে নিচে বহুবার গিয়েছি, কারণ আমি থাকতাম ওই আশেপাশে। তো সেখানে নতুন যে ইলেক্টেড প্রেসিডেন্ট হয়েছে কর্নেল হক, অনেকবার তার সাথে আমি টকশো করে আসছি। উনি যে কথাগুলো বলেছেন, আমি পার্সোনালি বলে দিই যে এই কথাগুলো কিন্তু খারাপ কথা। ইন জেনারেল উনি এটা বলেছেন। কাদেরকে বলেছেন এটা হলো একটা বিষয়, যে প্রশ্নটা আপনি করছেন। আমার মনে হয় সাধারণ মানুষদেরই বলা হয়েছে, বাট ইন জেনারেল যারা ছাত্র আছে, পলিটিক্যাল লিডার আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, টু এ সার্টেন এক্সটেন্ট হয়তো প্রশাসনে, পুলিশ, বিজেপি বা র্যাব বা অন্যান্য যারা আছে অ্যাক্রস দি বোর্ড, সবাইকে তিনি হয়তো বা সতর্ক করেছেন। আমি একমত। ওয়াকারুজ্জামান সাহেবকে আমি বিভিন্ন টক শোতে তার 5ই আগস্টের ভূমিকা, এটা নিয়ে আমি তাকে প্রশংসা করেছি এবং ক্রেডিট দিয়েছি। যা বলেছি তা বলেছি, যে তার এই প্রাগবেটিজমের জন্য তিনি ইচ্ছে করলে আরো অনেক ক্ষতি হতে পারত, তিনি সেটা করেননি। দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন এটা হচ্ছে আমি জানি না। আমি একটা কথা বলি আপা, আমার বাড়ি যশোর। এখানে আমি যখন যাই তখন ধরেন 3-3.5 মাস আগে পরিস্থিতি খুব খারাপ ছিল। তো হঠাৎ করে একজন ওসি সাহেব আসছেন, তারপরে আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম লোকজনের যে কি অবস্থা, কি কারে নতুন ওসি আছে, সে মাত্র কয়েকদিন হলো যোগ দিয়েছে। তা আমি কথা প্রসঙ্গে এমনি বলেছিলাম যে দেখো, নতুন ওসি যা আসছে, খুব অল্প সামান্য পুলিশ আছে, কিন্তু আমরা কিন্তু গ্রামের মানুষজন তাকে সাহায্য করতে হবে, এটা ডক্টর ইউনূস সাহেব চেয়েছেন। শান্তি শৃঙ্খলার জন্য আমরা সাহায্য করব। সামহাও কথাটা তার কানে পৌঁছে গেছে। উনি পরের দিন দেখি দলবল নিয়ে আমার কাছে আসছে, বলছে স্যার এত সুন্দর কথা তো কেউ বলে না, আমাদের তো সব শত্রু মনে করে রাখছে, আমার ফোর্সে জয়েন করে না, আমি কিভাবে একটা ক্রিমিনালকে ধরতে যাব? আপনার এই কথাটা যে বলেছেন যে আমার গ্রামবাসীরা আপনারা মোস্ট ওয়েলকাম, পুলিশদেরকে আমি বলেছি। এইটা শোনার পরে দেখেন পাশের আরেকটা থানার ওসি নিজে, বাবুল খান, তিনি নিজেও চলে আসছে তার ফোর্স নিয়ে আমার বাড়িতে। স্যার আপনি আমার থানাতে আসেন, সেখানে এসে আমাদের ফোর্সদের একটু উজ্জীবন করার কথা বলবেন, যাতে ওরা সাহস পায় কাজ করার। দিস ইজ দ্য রিয়েল কন্ডিশন বাংলাদেশে। বহু জায়গায় এখনো ওসি দে আর নট ফাংশনিং ওয়েল, এবং যদিও করে দু পাঁচজন লোক নিয়ে করছে। এটা কেন হলো, কিভাবে হলো, আমি এটা বলতে পারবো না। এটা তো হওয়ার কথা না। আমরা বলেছিলাম, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমি একজন সত্যিকার অর্থে পার্টিসিপেন্ট ছিলাম, তো আমি ধারণা ছিল যে আমাদের ছাত্ররাও এর ভিতরে আসতে পারে। অনেক ভালো ছাত্র, বিশেষ করে মেয়েরা ছেলেরা আসবে, ভলেন্টারি কাজ করবে, যেমন আপনার ভিয়েতনামের যুদ্ধের সময় হয়েছে, অন্যান্য সব দেশ হয়, এমনকি ইউক্রেনের কথা যেটা বললেন, এখনো সেখানে ছেলেপিলেরা ভলেন্টিয়ারি কাজ কারবার করে। আনফর্চুনেটলি ইট ডিড নট ম্যাটেরিয়ালাইজ। তো ফলে হয়েছে কি, যে একটা প্রশাসনে যেমন গোলমাল রয়ে গেছে আমি দেখেছি, সেখানে এখনো ধরেন 70% অতীত সরকারের লোকজন সেখানে রয়ে গেছে। এখন কি করবেন আপনি? তারা 15-18 বছর ধরে কাজ করছে, সবাইকে তো সরিয়ে দেওয়া যায় না। তাহলে কি করা উচিত ছিল? আমি বলেছিলাম সাথে সাথে এদেরকে রিপ্রেশন
কোর্স দেওয়া প্রস্তাব আমি করেছিলাম যে স্যার সবাইকে ডাকবে, ডিসি, এডিসি, ওসি যারা ফিল্ড লেভেলে আছে সবাইকে ডেকে একটা রিকনসাইলেশন, এবং আমি এই কথাটা আমি বলি প্রথমে হাসিনা থাকা অবস্থায় যে ট্রুথ আর রিকনসাইলেশন কমিটি গঠন করে যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দরভাবে রাখতে পারি। যা চলে গেছে তো গেছে, ধ্বংস অর্থনৈতিক ভাবে এই দিন তো আমি 1 ঘন্টা লেকচার দিতে পারবো, এটা তো হয়ে গেছে, কিন্তু যেটুক আছে এটাকে সুন্দরভাবে যদি আমরা না রাখি তাহলে ওয়াকারুজ্জামান সাহেব তো ঠিকই বলেছেন যে আমাদের দেশের সাবরেন্টি নিয়ে প্রশ্ন উঠবে। আমি তার সাথে একমত যে এটা আমাদের প্রয়োজন। এখন এর ব্যাখ্যা নিয়ে যদি আপনি বলেন এটা কি ওয়ার্নিং, এটা যেমন ডক্টর মোরসি শাসন আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়েছিল ইজিপ্টে, মিশরে, সেখানে আল সিসি কোনো ভূমিকা গ্রহণ করেননি আইন শৃঙ্খলা ফিরানোর, এবং কিছুদিন পরে যখন মানুষ রাস্তায় নামে তিনি মোরসিকে চিরকালের মতো বন্দী করে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করলেন এই আইন শৃঙ্খলার অজুহাত দিয়ে। এখন এটা কি সম্ভব? হি সেড ক্লিয়ার যে এই ধরনের আমার আগ্রহ নাই। এখন এই আগ্রহ নাই এর মানে কি আমি জানি না। আর যারা ছিলেন ওখানে সব হাই র্যাঙ্কিং জেনারেল ছিলেন, ইনক্লুডিং জেনারেল নুরুদ্দিন সাহেব, যিনি এরশাদকে বলেছেন যে আমি গুলি করতে পারবো। ওয়াকারুজ্জামানও হাসিনাকে রিফিউট করেছেন যে আমি গুলি করতে পারবো না ম্যাডাম, আপনার 45 মিনিট সময় আছে, পারলে ব্যাগ নিয়ে দৌড় মারেন, আর না হলে কিছু হলে আমি দায়িত্ব নেব। আমি এই ক্রেডিটটা তাকে দিতে চাই তার রিডিং এর জন্য। তো ইট ইজ কারেক্ট। আপনি বলেন আপা আমাদের দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ না হয়, আপনি দেখেন ছাত্ররা ছিল ঐক্যবদ্ধ, তাদের ভিতরে কি আজকে বিএনপির ভিতরের অবস্থা কি দেখেন, এমনকি জামাতে উল্টো পাল্টা কাজ করছে। আর গ্রাম অঞ্চলে যদি আপনি যান, যে যার মতো এগুলো চালিয়ে যাচ্ছে, মানে কাহাতক আপনি এগুলো গ্রহণ করবেন, তাহলে উনি যদি ওয়ার্নিং দিয়ে থাকে তাহলে এটাকে ম্যাটেরিয়াল যদি করতে হয় তাহলে প্রশাসনের লোককে ডাকতে হবে সবাইকে। যেমন কিছুদিন আগে টিসিদের ডাকা হয়েছে, কেন? ওয়াই 6 months টেক? এটা তো প্রথম মাসে করা উচিত ছিল। আমি স্যারকে দোষ দেবো না, ডক্টর ইউনূস সাহেব আমার টিচার, যমুনাতে আমার সাথে অনেক কথা হয়েছে, আই এম নট দ্যাট অ্যাডভাইজার। লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনার কিছুদিন আগে যে অপারেশন ডেভিল হান্ট করেছেন, এর এক পর্যন্ত উনি সাহস পাননি। কেন করেছে আমি বলে দিচ্ছি। নাসিবুল গনি বলে এক ভদ্রলোক, সে এখন সিনিয়র সচিব, আই নো হিম ভেরি ওয়েল। উনি 10 বছর আগে হাসিনা তাকে কিক আউট করেছে, একজন ফার্স্ট ক্লাস একদম ভালো একজন অফিসার, উনি চলে আসছেন সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই লোকটা অনেক সাহস দিয়েছে। এখন অপারেশন ডেভিল হান্ট নিয়ে কি কি প্রশ্ন আছে আপনি শোনেন। আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি। এখানে যদি আপনি অপারেশনে না যান, না ধরেন, না মারেন, এই দেখেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের বিরুদ্ধে কথা উঠেছে, আরে ওর এটা হবে সেইটা হবে, পদত্যাগ করবে। আপনি যদি ধরেন তখন বলা হবে উনি তো হাসিনার থেকে কোনো পার্থক্য নাই, আরে ইউনূস সাহেব কি করছে এটা, আরে ধরছে না। আবার যদি আপনি না ধরেন তখন পরিস্থিতি আপনি যা দেখছেন, আমি তো ঢাকায় ছিলাম, আমি তো দেখছি যে কি হচ্ছে। আর মফস্বলের কথা বাদ দেন, এটা রাহেদিল না, এটা আল্লাহর পথ ছেড়ে দেওয়া হয়েছে, বেসিক্যালি সেখানে সেইভাবে চলে। তো এই জিনিসটা করতে কেন দেরি হবে? লেফটেন্যান্ট জাহাঙ্গীর যে রাত্রি যে কনফারেন্সটা তিনি করেছেন, সেনাবাহিনীর প্রধান কথা বলেছেন, আমার ধারণা ছিল লেফটেন্যান্ট জাহাঙ্গীর যদি নিজে, উনি খুব ভালো মানুষ কিন্তু খুব সহজ সরল মানুষ, উনি যদি নিজে রাত 3টের সময় রাস্তায় টহলে বেরিয়ে যেত যে আমি যাচ্ছি আমার 25 জন কর্মকর্তাকে নিয়ে আমি যাব, এটা উজ্জীবনী। আপনি তো কিছু করতে পারবেন না 30 জন 25 জন লোক নিয়ে, কিন্তু আপনি যে ইনসেন্টিভটা দিলেন, যে সাহস দিলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনফরচুনেটলি এটা হচ্ছে না। আমি আশা করবো ওয়াকারুজ্জামান সাহেব যেটা বলছেন এটা উনি ডেলিভারি দেবেন। এটা পলিটিক্যাল স্ট্রাকচার দেখেন, আপনারা বলছেন বিপ্লবী সরকার, আবার কনস্টিটিউশনে রয়েছে। আর আমি সেদিন এক টকশোতে বলেছি আমরা একটা ইউনিক নেশন, আমরা সব নিয়ে আমরা কাজ করতে পারি, সব লোক নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি কাউকে ওইভাবে এলিমিনেট করতে চাইনি। আপনি একটা সুযোগ দেবেন না মানুষকে একটা ট্রুথ, সত্য কথা বলার জন্য, খালি ট্রুথ আর রিকনসাইল। আমি তো হাসিনা বেঁচে থাকা অবস্থায় দেশে 2 বছর আগে থেকে এটা বলছি যে আওয়ামী লীগ করা কোনো দোষ না। আওয়ামী লীগ করেছেন বলে আপনাকে পিটিয়ে মারতে হবে রাস্তাঘাটে, এটা কোনো দোষ না, এটা করা উচিত না। আপনি রিকনসাইল করেন। আমরা সব দেশে আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে, আমি কিছুক্ষণ আগেও বলেছি, ইটস ফার বেটার দ্যান এনি ইউরোপিয়ান কান্ট্রি। $450 বিলিয়ন। এই দেশকে আপনি এভাবে ধ্বংস করবেন কেন? কারোর অধিকার নাই।
এ কারণে আমি স্যারকে অনুরোধ করবো আপনাদের শোর মাধ্যমে, স্যার বি প্রোঅ্যাক্টিভ। আপনি যদি দেখেন কোন অ্যাডভাইজার কথা ছাড়া কিক হিম আউট, কিক হিম আউট। যে ইনাফ লোক কেন আপনি রাখবেন এখানে? দেশের এই পরিস্থিতির জন্য তারা দায়ী। যদি দেখেন আপনার সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এডিসি, জয়েন্ট সেক্রেটারি, এদেরকে দেখেন একটা সাহস দেন কত। ইউনিফিকেশনের একটা প্রচেষ্টা আমরা করি, আই ডোন্ট সি দ্যাট। যে যার মতো করে যাচ্ছে। দিস ইজ নট দ্য ওয়ে এ গভর্নমেন্ট শুড রান। ওয়াকারুজ্জামান সাহেব ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমি মনে করি বাংলাদেশের পুলিশ, বিজেপি বলেন, র্যাব বলেন, বা হচ্ছে আপনার আর্মির কথা বলেন, খুব ভালো মানুষ আছে। আই রেসপেক্ট দেম, আই রেসপেক্ট ইনস্টিটিউশন। এই জন্য আমি ওয়াকারুজ্জামান সাহেবকে আমি সাপোর্ট দিয়ে আসছি, জি এবং যারা প্রশাসনে রয়েছে তাদের সাপোর্ট দিই। বাট দে হ্যাভ টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার যেখানে আমাদের মানুষগুলো বোঝে যে নতুন সরকারের অস্তিত্ব আমাদের দেশের জন্য ভালো, ইকোনমিকই ভালো। দেখেন দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে, আপনি কয়েকদিন পরে যদি লোক এর বিরুদ্ধে কথা বলে আপনি কিভাবে ঠেকাবেন? অথচ আমি একটা কথা বলি, পাটোয়ারি ভাই, আমি একটা কথা বলি, আমি এগুলো এমবিএ তে পড়াই। এখানে যদি আপনার ইনভেন্টরি থাকে, দেখেন দ্রব্যমূল্য তেল পাওয়া যাচ্ছে না, আচ্ছা ভাই আপনি কত টন তেল নিয়ে আসছেন দেশে? আপনি যদি ইনভেন্টরি ডাটা লিস্টে দিয়ে দেন এই তেলগুলো কোথায় আছে, আপনি প্লেনে বসে মাটির নিচে বসে আপনি বলতে পারবেন যে তেলগুলো কোথায় আছে। ইট ইজ মডার্ন ইনভেন্টরি সিস্টেম। আপনি ওয়ালমার্ট এগুলো করে পারেন এখনো রাইট নাও। এই ওয়ালমার্টের টেকনোলজি দিলেই আপনি বুঝতে পারবেন যে স্টক হোল্ডার যারা, এরা কারা কোথায় কত টন কত মন তেল নিয়েছে এবং কার দোকানে এই তেলগুলো আছে। সিম্পল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হলেই জি আপনি প্রফেসর ডক্টর ওই শওকত আলী, বঙ্গভবনে বসে বুঝতে পারেন যে কত টন তেল কোথায় পড়ে আছে। ভাইজান কি করবো নাকি? আমাদেরকে পছন্দ করে না, আমরা সত্য কথা বলি বলে। আমাদের আশেপাশে আমি যমুনার ভিতরেও যে দেখে আসছি, they don't like us, কারণ আমরা যুক্তরাষ্ট্রে থাকি। পাটোয়ারি ভাই একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর উনি হতে পারেন না? একটা করতে পারেন না উনি? ওনাকে ভয় করবে যে উনি এসে তো এটা ওনাকে ঢুকতে দেবে না। আমরা গিয়েছি দেখছি, টোটালি আমরা দেখছি ডিফারেন্ট ওয়ে দে আর ফেলিং। আমি যে কথাটা বললাম ডিসি সাহেব, এখানে পাটোয়ারি ভাই আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আপনি আমার বয়সে বড়। জি So you প্রফেসর know ডক্টর better than শওকত me. আলী, আমরা আপনি আপনার ডিসি মতামত সাহেব শুনলাম। জি এতক্ষণ অসংখ্য পরে ধন্যবাদ। আমাদের একদম শেষের দিকে সময় চলে এসেছে, আমরা আপনার মতামত শুনলাম। আমি ডক্টর মহসিনুর পাটোয়ারি আপনার কাছ থেকেও আসলে শুনবো। ভাই বলেন। সেনা প্রধানের আসলে এই রকম শক্ত করে বার্তা দেওয়ার প্রয়োজন আসলে কেন পড়লো? তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করতে পারছেন না। দেশের মাঠে কিন্তু সেনাবাহিনীও রয়েছে, আমরা হয়তো ভুলে যাইনি। পরিস্থিতি আসলে এরকম কেন তৈরি হলো, কিংবা তার আসলে এইভাবে শক্ত বার্তা দেওয়ার প্রয়োজন কেন পড়লো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর শওকত আলীর বক্তব্য শুনেছি। উনি একজন সত্যিকার ভাবে বাংলাদেশকে ভালোবাসেন এবং উনি কথাগুলো বলেছেন, আমি ওনার সাথে এগ্রি করি। দুটো জিনিস আমি এটা এখানে বলবো। এত শক্তিশালী কথা মিলিটারি চিফকে বলতে হলো কেন? রাইট, এটা কিছুটা রাজনৈতিক বক্তব্য। এটা কোনো পলিটিশিয়ান বলে নাই, ইউনূস স্যার বলে নাই, এটা একটা জেনারেল বলেছে। হি ইজ নট দি, হি ইজ পার্ট অফ দি গভর্নমেন্ট, বাট মিলিটারি পলিটিক্যাল বক্তব্য না দেওয়াটাই বেটার, নাম্বার ওয়ান। তাতেই এটা দুটো জিনিস আমি দেখতে পাই এই সতর্কবার্তার ভিতরে। এক, উনি অনেস্টলি দেখছে যে আমরা দেশিরা, বাংলাদেশি রাজনীতিবিদরা, আমরা নিজেরা মারামারি করে আমাদের সিকিউরিটিটাকে আমরা ক্ষতি করতেছি, সরকারকে ক্ষতি করতেছি। অন্যদিকে আমি দেখি এটাকে ওনার ডিফেন্স হিসাবে ওনাকে দেখি। কেন ডিফেন্স আমি আপনাকে বলি, উনি আমাদের যে এই যে নতুন যে বিপ্লবটা হলো, আমাদের নতুন হলো, এই জন্য ওনার সাংঘাতিক একটা কৃতিত্ব আছে। কারণ আর্মি যেহেতু গুলি করতে রাজি হয়নি বলেই এই জিনিসটা শেখ হাসিনাকে এই দেশটা পালাতে হলো, রাইট? এবং এই যে শেখ হাসিনা চলে যেতে, এটা আমি বলি সন্দেহ, মানুষের কিছু লোকের সন্দেহ জন্মেছে বাংলাদেশে, আলোচনা করে যা বুঝলাম। কিছু লোক মনে করে যে শেখ হাসিনাকে চলে যেতে দেওয়াটা ভারতের যে আপনার সিকিউরিটি সংস্থার লোকদের সাথে আলোচনা করে ওতে চলে যেতে যাওয়াটা এটা ঠিক হয় নাই, তাকে এখানে রেখেই এখানে বিচার করা উচিত ছিল। এটা জেনারেল ওয়াকারুজ্জামান এই কাজটা ঠিক করে না। এক, দুই নম্বর, যে 600-700 লোক যে ক্যান্টনমেন্টে যেসব লোকগুলোকে আশ্রয় নিয়েছে, এগুলোর ব্যাপারে ক্যান্টনমেন্ট থেকে আরটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল। কে লোকগুলো কারা, কারা কি আরটু ট্রান্সপারেন্ট হলে ভালো হতো। 3 নম্বর হলো, ইন্ডিয়ান আর্মি চিফের সাথে যে বাংলাদেশ আর্মি চিফ কথাবার্তা বলেছে, এই কথাবার্তাটা একটা ট্রান্সপারেন্সি হওয়া উচিত ছিল। এতে করে কিছু সন্দেহ হয়েছে মানুষের,
নানান কথা, আমি আর ওটা বলবো না সন্দেহটা কি, বুঝতে পারছেন। 4 নম্বর হলো এই যে আইন শৃঙ্খলা যে ভেঙে গেছে, এখনো ভাঙা, তার অনেকগুলো কারণ আছে। পুলিশ ইজ ডিমোরালাইজ, পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে বিগত সরকার ব্যবহার করছে, হ্যাঁ, ডিমোরালাইজ। কিন্তু আপনারা তো এখন মাঠে আছেন, আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, জুডিশিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। এখন যদি আইন শৃঙ্খলা যখন নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য রেসপন্সিবিলিটি আপনারাও, এটা মিলিটারিকে দায়িত্ব নিতে হবে। প্রফেসর ইউনূস আপনাদেরকে জুডিশিয়াল রেসপন্সিবিলিটি দিছে, আপনাদের দায়িত্ব। এই জিনিসগুলোকে যেহেতু এত সমালোচনা হইতেছে, এখন পথে ঘাটে যখনই দেখি মারামারি, অমুক লোককে গুম হইতেছে, অমুক হইতেছে, হাসিনা সরকারের সময় যে হয়েছে অতটুকু না হইলে হচ্ছে, চাঁদাবাজি এইসব হচ্ছে, এই জিনিসগুলো যে হচ্ছে এখন মিলিটারির, এটা হলো সমস্যা। মিলিটারিকে পাবলিকে যদি নিয়ে আসেন, রাইট, পাবলিকে নিয়ে আসলে দুইটা জিনিস লম্বা সময়ের জন্য আপনি রাখতে পারবেন না, কারণ ওই আপনার কুইনিন জ্বর সারাবে কে, অনেক সময় ওরা সিভিলিয়ান আসলে করাপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হলো ডক্টর শওকত আলী বলছে, এখন ওরা যদি স্ট্রিম রোলার শুরু করে, পিটা ধরো মারো আর কি, মিলিটারির কাছে তাই আর কি, মিলিটারি আসলে তাই করে, ও ধরে মারা করলে এটা বাংলাদেশি মিলিটারি, তারা বলবে যে এই যে এরাও এই ইউনূস সরকার বা ওরাও এই রিপ্রেশন শুরু করছে। এটা কিন্তু একটা ডিফিকাল্ট সিচুয়েশন। তবে আমি এখন মনে করি যে, আশা করি কথাগুলো যেটা উনি বলেছেন রাজনৈতিক কথা, কিন্তু আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই জিনিসটা বুঝে, সবার চেয়ে দেশ বড়। ডক্টর শওকত আলীর আমরা একজন ইন্ডিভিজুয়ালি ছোট্ট নাগরিক, রাইট, দেশ বড়। এই দেশটা যদি ভালো না চলে, এই যে জিডিপিটা যদি ভালো না হয়, আপনার যদি ফিজিক্যাল, এখন আপনারা বলি, আপনি ফিজিক্যাল এভিডেন্স দেখাইতে হবে জনগণকে, আপনার যে হ্যাঁ প্রগ্রেস, আপনি যে কত কোটি টাকা, ডক্টর শওকত আলী ডোন্ট মাইন্ড, এই যে আপনার হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়ে গেছে, রাইট, কিন্তু সাধারণ এই যে রিক্সা চালায়, যে গ্রামে চাকরি করে, সে কিন্তু ওটা দেখে না, সে ওটা বুঝেও না, তাতে তেমন একটা এফেক্ট হয়নি। দেখি আপনি যারা আমি ইন্টেলেক্ট আছে, তারা কি দেখে? তারা দেখে ওই যে মেট্রো রেল হয়েছে, তারা দেখে টানেল হয়েছে, তারা দেখে বড় রাস্তা হয়েছে, তারা দেখে ব্রিজ হয়েছে, আমার মতে এই জিনিসগুলো। কিন্তু তারা ওটা বুঝে না, প্রজেক্ট করতে গেলেই টাকা, প্রজেক্ট মিনস টাকা, এটা আমরা বুঝি। কিন্তু এই জিনিসগুলো যে মানুষ আরো বেশি দিকে না গেলে আর কি, আরো সন্দেহভাজন না হওয়ার আগে, আমার মনে হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে, অর্থনীতি মোটামুটি ঠিক আছে, ল অ্যান্ড সিকিউরিটি করার জন্য আমার মনে হয় মিলিটারিকে একটু স্ট্রং হওয়া উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।